আমরা চলে এসেছি এখন কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আচ্ছা, বিদ্যাসাগর সম্পর্কে আমাদের যা যা পড়তে হবে, বিশেষ করে বিদ্যাসাগর যে গ্রামের বাড়ি সেটা পড়তে হবে বীরভূমে। বিদ্যাসাগরের বাড়ির পাশে একটা নদী ছিল, সেই নদীর নাম কি? দামোদর নদী। সেই দামোদর নদী পাড়ি দিয়েছিল মায়ের ডাকে। এটা পড়তে হয় কোন নদীর তীরে? বিদ্যাসাগরের বাড়ি দামোদর নদীর তীরে। বিদ্যাসাগর কোন কলেজে লেখাপড়া করতেন? তখন তো কলেজ ছিল বিখ্যাত হিন্দু কলেজ, সংস্কৃত কলেজ ইত্যাদি। তাহলে অ্যান্সার হবে তিনি সংস্কৃত কলেজে লেখাপড়া করতেন। এই তাকে সংস্কৃত কলেজ সংস্কৃত কলেজ কয় বছর বয়সে তাকে বিদ্যাসাগর উপাধি দিয়ে বের করে দিয়েছে? মাত্র 19 বছর বয়সে। কলেজ অন্য অন্য সকলকে উপাধি দিয়েছে ব্যক্তি, কিন্তু তাকে উপাধি দিয়েছে কে? তার কলেজ বা তার প্রতিষ্ঠান। কত বছর বয়সে? 19 বছর বয়সে তাকে বিদ্যাসাগর উপাধি দিয়েছে। বিদ্যাসাগরের জন্ম কত? 1820। যদি 19 বছরে বিদ্যার উপাধি পান তাহলে কত? 1839 সালে তিনি বিদ্যাসাগর উপাধি পেয়েছেন। বিদ্যাসাগর উপাধি কে দিয়েছে? ব্যক্তি দিয়েছে না কলেজ দিয়েছে বলেন? তাকে বিদ্যাসাগর উপাধি কোনো ব্যক্তি দিয়েছে নাকি কলেজ দিয়েছে? কলেজ। কলেজ কি কলেজ? সংক্ষেপে লিখলেই হবে, কি কলেজ দিয়েছে তাকে বিদ্যাসাগর উপাধি? সংস্কৃত কলেজ। বলেন তো কয় বছর বয়সে তিনি বিদ্যাসাগর হয়েছেন? কয় বছর? 19 বছর বয়সে। আর আমরা এতগুলা বয়স পেরিয়ে এসেছি, এখনো আমাদের কি হইলো না? বিদ্যার হাতে করি হইলো না। আর এই বেটা 19 বছর বয়সে বিদ্যার সাগর উপাধি লাভ করেছেন। মূলত হচ্ছে তারে কোনো টিচাররা পড়াইতে পারতো না, কারণ সে এত বেশি জানতো। টিচাররা তাকে পড়াইতে শরম পাইতো, ভয় পাইতো। মাঝে মাঝে টিচারদের ভুল হয়ে যাইতো, বিদ্যাসাগরের চোখে টিচারের চোখ পড়ে যাইতো, বিদ্যাসাগরের লজ্জায় ভুল করতো, স্যারে ভয় পাইতো বিদ্যাসাগর, লজ্জা পাইতো বিদ্যাসাগর, মাথা নিচু করে ফেলতো। তখন এই টিচার বুঝে যাইতো, এ রে কাম হইছে, রে কাম হইছে। তখন এই টিচাররা এই লোকটাকে কলেজ থেকে বের করে দিল চক্রান্ত করে। কি চক্রান্ত? বিদ্যার সাগর উপাধি দিয়ে। আচ্ছা, এই হচ্ছে বিদ্যাসাগর। বিদ্যাসাগর সাহিত্যকর্ম। বিদ্যাসাগর পরে জব করেছে, প্রথম জব করেছে কোথায় জানেন? এতক্ষণ তো বললাম তার স্টুডেন্ট লাইফ, এবার আসি জব লাইফ। বিদ্যাসাগর প্রথম জব করেছে কোথায়? আপনার জানা থাকলে একটু বলেন তো। বিদ্যাসাগরের প্রথম জব কোথায়? বিদ্যাসাগরের গুড গুড কারেক্ট অ্যান্সার। বিদ্যাসাগরের প্রথম জব করেছে ফোর্ট উইলিয়াম কলেজ। অনেকগুলো, আমার তিনজনে কারেক্ট অ্যান্সার দিয়েছে, থ্যাংক ইউ। প্রথম জব করেছেন ফোর্ট উইলিয়াম কলেজ। ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগে হেড পণ্ডিত হয়েছেন। আর ফোর্ট উইলিয়াম কলেজের মূল বৈশিষ্ট্যই ছিল হচ্ছে পাঠ্যপুস্তক তৈরি করা। তখন বিদ্যাসাগর প্রচুর পরিমাণে পাঠ্যপুস্তক লেখালেখি শুরু করলেন। তখন বিদ্যাসাগর বাচ্চাদের জন্য লিখলেন বর্ণপরিচয়। বিদ্যাসাগর বাচ্চা মানে একদম ছোট বাচ্চাদের জন্য লিখলেন বর্ণপরিচয়। যারা 5-6 বছর হয়েছে তাদের জন্য বিদ্যাসাগর লিখলেন, তাদের পড়ানোর জন্য লিখলেন বোধোদয়। এরপর আবার ব্যাকরণ পড়ানোর জন্য লিখলেন শব্দমঞ্জুরি। আবার ব্যাকরণ লিখলেন আখ্যান মঞ্জুরি। অর্থাৎ তিনি পাঠ্য বইও লিখলেন বর্ণপরিচয়, মানে সরাসরি বেশি লিখি। বোধোদয় মানে হচ্ছে অতে আমটি আমি খাবো পেরে, আতে অজগরটি আসছে তেরে, মানে উল্টা বললাম। অতে অজগরটি আসছে তেরে, আতে আমটি আমি খাবো পেরে। বোধোদয় হচ্ছে একটু আপার লেভেলের। আবার একটু গ্রামার দরকার হয় তখন লিখছে শব্দমঞ্জুরি। আর একটু আপার লেভেলে গ্রামার দরকার হলে তখন লিখছে কি আখ্যান মঞ্জুরি। এরপর তিনি পাঠ্যপুস্তক রচনা করলেন। ইংরেজ বাচ্চাদের পড়াইবার জন্য তিনি লিখলেন শকুন্তলা, অনুবাদ করলেন এরকম। তার মূল তার মূল বিষয়বস্তু ছিল কি? পাঠ্যপুস্তক রচনা করা। যেহেতু হোটেল কলেজ যেখানে পড়ানো হয়, বুঝে রাখি পড়ানো যাবে, হ্যাঁ? বই রচনা করা। বই রচনা করা তার প্রধান কাজ ছিল। তার সমস্ত সাহিত্যকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তার এক ধরনের সাহিত্যকে আমরা বলি অনুবাদ সাহিত্য। তার এক ধরনের সাহিত্যকে আমরা বলি হচ্ছে শিশুতোষ সাহিত্য। শিশুতোষ সাহিত্য। তার এক ধরনের সাহিত্যকে আমরা বলি হচ্ছে মৌলিক সাহিত্য। মৌলিক সাহিত্য। আরেক ধরনের সাহিত্যকে আমরা বিবিধ নাম দিয়েছি। ঠিক আছে? এই সবচেয়ে বেশি আসে হচ্ছে বিদ্যাসাগর আত্মজীবনী। বিদ্যাসাগর আত্মজীবনী তো চমৎকার, ওইটা এত অসাধারণ। তার সেই আত্মজীবনী বইটার নাম হচ্ছে আত্মপরিচয়। এটা 2বার বা 3বার বিশেষ এসেছে। বিদ্যাসাগরের বায়োগ্রাফির নাম কি? তখন অ্যান্সার হবে কি? আত্মপরিচয়। আত্মপরিচয় তার কোন জাতীয় বই? বায়োগ্রাফি। আচ্ছা, তিনি বাচ্চাদের জন্য কি বই লিখেছেন আমরা ইতিমধ্যে বললাম। যাতে বাচ্চারা, আসলে বাচ্চারা বললে শুধু বাচ্চারা নয়, ইংরেজদের তো সরাসরি পড়াতে হবে। তাই ইংরেজদের জন্য তিনি বাচ্চাদের জন্য লিখলেন বর্ণপরিচয়। এরপর আপনি ধরেন সরাসরি সব শিখে ফেলেছেন, তখন তো আপনার একটু বোধের উদয় হয়েছে। তখন আপনার কি করতে হবে? বোধোদয়। তাই বর্ণপরিচয় লিখলেন। তিনি বোধোদয় কি করলেন? লিখলেন। এরপর তিনি গ্রামার লিখলেন। কি গ্রামার লিখলেন? শব্দ মঞ্জুরি। আবার তিনি গ্রামার লিখলেন আখ্যান মঞ্জুরি। এইভাবে তিনি আস্তে আস্তে ধাপে ধাপে বই লিখতে থাকলেন। আর প্রচুর অনুবাদ সাহিত্য দরকার হয়, কারণ টেক্সট লাগবে। তো এখনো তো আমরা দেখি গল্প উপন্যাস কত কিছু পড়ি বাংলায়। তখন তিনি প্রথম দিকে তো সাহিত্য থেকে আসতো না, তখন তিনি অনুবাদ করা শুরু করলেন। অভিধান শকুন্তলা অনুবাদ করে নাম দিলেন কি? শকুন্তলা। শকুন্তলা। কমেডি অফ এরর্স উইলিয়াম শেক্সপিয়ারের বইটা অনুবাদ করে তিনি নাম দিলেন কি? ভ্রান্তি বিলাস। তারপর তিনি বৈতাল 85 ওই বইটাকে অনুবাদ করে তিনি নাম দিলেন বেতাল পঞ্চবিংশতি। বেতাল মানে বেতাল, আর পঞ্চবিংশতি মানে হচ্ছে 25। এটা অবশ্য তার প্রথম অনুবাদ গ্রন্থ, এই কথাটা আমাদের আগে লিখলে ভালোই তো। 1847 সালে এটি তার প্রথম প্রথম অনুবাদ গ্রন্থ কিন্তু বেতাল পঞ্চবিংশতি। এবার রামায়ণটাকে অনুবাদ করেন তিনি। রামায়ণটাকে অনুবাদ করে, রামায়ণের 7টা খণ্ড তো, সব অনুবাদ করেন নাই। 7 নম্বর খণ্ডটা অনুবাদ করে তিনি নাম দিলেন কি? সীতার বনবাস। আবার ফেবলস, ফেবলস তো ইংলিশে আছে ফেবলস, ইসপের ফেবলস। ফেবলসকে অনুবাদ করে তিনি নাম দিলেন কি? কথামালা। এই হচ্ছে তার অনুবাদ গ্রন্থ, শিশুতোষ গ্রন্থ। এর মৌলিক গ্রন্থ। তিনি একবার শেখা খেলেন, কষ্ট পেলেন। তার একটা বন্ধু ছিল ঈশ্বরচন্দ্র, কিন্তু ছেলে ছিল বিদ্যাসাগর, কিন্তু মেয়ে ছিল না। তার বন্ধুর মেয়ের নাম ছিল প্রভাবতী। এই প্রভাবতীকে তিনি আপন মেয়ের মতো ভালোবাসতেন। এই প্রভাবতী যখন অল্প বয়সে মারা গেছে তখন তিনি কষ্ট পেন। এই কষ্ট পেয়ে তিনি লিখলেন তার প্রথম মৌলিক রচনার নাম কি? প্রভাবতী সম্ভাষণ। তার প্রথম মৌলিক তো, হ্যাঁ শালম, থ্যাংক ইউ ভাইয়া, ধন্যবাদ তোমাকে। আচ্ছা, এখানে একটু সংশোধন করছি। শব্দটা হচ্ছে আত্মচরিত, আত্মপরিচয় না, আত্মচরিত।
তাহলে এইভাবে প্রশ্ন আসে, বর্ণপরিচয় কোন ধরনের সাহিত্য, শিশুতোষ রচনা? কোন ধরনের সাহিত্য বোধোদয়, শিশুতোষ রচনা? শব্দমঞ্জুরি, আখ্যান মঞ্জুরি কোন ধরনের সাহিত্য, শিশুদের ব্যাকরণ? শকুন্তলা কোন ধরনের সাহিত্য, অনুবাদ? ভ্রান্তিবিলাস কোন ধরনের সাহিত্য, অনুবাদ? বেতাল পঞ্চবিংশতি কোন ধরনের সাহিত্য, অনুবাদ? সীতার বনবাস কোন ধরনের সাহিত্য, অনুবাদ? কথামালা কোন ধরনের সাহিত্য, অনুবাদ? তার প্রথম মৌলিক গ্রন্থের নাম কি? প্রভাবতী সম্ভাষণ। প্রভাবতী মারা যাওয়ার কারণে লিখেছে, তো তাই এটা হচ্ছে ট্রাজেডি। কোন জাতীয়, কোন রস? ট্রাজেডি। ঠিক আছে। তারপর তিনি একটা কমেডিও লিখছে, অতি অল্প হইলো। অতি অল্প হইলো তার একটা কমেডি। এই কমেডি যখন জনপ্রিয় হলো, তখন তিনি আবার লিখলেন অতি অল্প হইলো টু। এবারের বইয়ের নাম হচ্ছে আবার অতি অল্প হইলো। আবার অতি অল্প হইলো, তিনি এই নামে আবার কি লিখলেন? বই লিখলেন। তার একটা বই আছে, সেটা হচ্ছে রত্ন পরীক্ষা। এইভাবে আর কি, এগুলো তার মৌলিক বই। এর মধ্যে প্রভাবতী সম্ভাষণটা একটু বেশি পড়তে হবে। প্রভাবতী সম্ভাষণ প্রথম মৌলিক কোনটি? প্রভাবতী সম্ভাষণ। প্রথম অনুবাদ কোনটি? বেতাল পঞ্চবিংশতি। কত সাল? 1847 সাল। প্রথম বিরাম চিহ্ন কোথায়? বেতাল পঞ্চবিংশতিতে। ঠিক আছে। আর শিশুদের জন্য প্রথম বই বর্ণপরিচয়। এটা ক্লাসিক। যেমন ক্লাসিক মানে কি, শত শত বছর যে বইটা চলে। আমরাও ছোটবেলা সরাসরি পড়েছি, আপনাদের বাচ্চা কাচ্চারাও সরাসরি পড়বে, দাদারাও পড়েছে। তাই এই বইটা হচ্ছে বর্ণপরিচয় বা ক্লাসিক মর্যাদা লাভ করেছে। তার আত্মজীবনী কোনটি? আত্মচরিত। এই কয়টা বই হচ্ছে বেশি আসে। অতি অল্প হইলো এটার ওই ইয়া কোনটি? আবার অতি অল্প হইলো, এইভাবে আর কি। আবার এখান থেকে আসে শকুন্তলা, তিনি কোথা থেকে অনুবাদ করেছেন? অভিজ্ঞান শকুন্তলম, কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম। ভ্রান্তিবিলাস শেক্সপিয়ারের কবিতা বেরস থেকে। বেতাল পঞ্চবিংশতি, লালুজি একজন হিন্দি কবি আছে, লালুজি, লালুজির বৈতাল পঁচাশি। বৈতাল পঁচাশি অনুবাদ করে তিনি লিখেছেন কি? বেতাল পঞ্চবিংশতি। সীতার বনবাস কোনটা অনুবাদ করেছেন? রামায়ণ। রামায়ণের কয় নম্বর খণ্ড? 7 নম্বর খণ্ড অনুবাদ করে নাম দিয়েছেন তিনি সীতার বনবাস। আর ফেবলস এর কথা মালা। এইভাবেই মূলত হচ্ছে তার গ্রন্থসমূহ আসে। হ্যাঁ। যেটা তার আত্মচরিত বই, ওটারই অপর নাম জীবন চরিত। ঠিক আছে। ওটার জীবন চরিত নয়, ওটার অপর নাম বিদ্যাসাগর চরিত। বিদ্যাসাগর চরিত, এটা দুইটা নাম। এক আত্মচরিত, আর দুই হচ্ছে বিদ্যাসাগর চরিত। তবে বিসিএস এই নামে এসেছে। হ্যাঁ। বিসিএস এসেছে আত্মচরিত বইটিকার বিদ্যাসাগর। আচ্ছা। তার মৌলিক বই আমরা বললাম রত্ন পরীক্ষা, অতি অল্প হইলো, আবার অতি অল্প হইলো। আর তিনি একটা সংগ্রাম করেছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে আরেকটা প্রশ্ন আসে। বিদ্যাসাগর এই যে এত বই লিখলো, বাচ্চাদের জন্য বই, শিশুদের জন্য বই, বড়দের জন্য বই, এরপর বড়দের জন্য ব্যাকরণ লিখেছে সংবাদ কৌমুদী। আবার সে সমাজ সংস্কারের জন্য সারা জীবন সে ব্যয় করেছে। সেই সমাজ সংস্কারের জন্য আপনারা জানেন, তিনি বিধবাদের বিবাহ দেওয়ার চেষ্টা করেছেন। কেন বিধবাদের বিবাহ দেওয়ার কথা বলেছেন? কিছু বিধবা কিছু বিধবা অন্তঃসত্ত্বা হয়ে গিয়েছিল। মানুষ তখন বলতেছিল এই যে বিধবা অন্তঃসত্ত্বা হইলো, রামমোহনকে গালিগালাজ করতেছিল। তখন বিদ্যাসাগর দেখলেন রামমোহন ভালো কাজ করে গালি খাচ্ছে, তাই রামমোহনকে গালিগালাজ থেকে উদ্ধার করতে হবে, আর বিধবাদের বিবাহ দিতে হবে, না হয় সমাজে ব্যভিচার বেশি ঘটবে। তখন তিনি বিধবাদের বিবাহের জন্য আন্দোলন শুরু করেন। 1800 সালে, 56 সালে বিধবা বিবাহ পাশ হয়। আর বিধবা বিবাহ আইনটা পাশ করার ক্ষমতা কিন্তু বিদ্যাসাগরের নাই। পাশ করেছেন যিনি, তার নাম হচ্ছে লর্ড ডাইল। লর্ড ডাইলও সেটা পাশ করেছেন। কিন্তু 1856-তে পাশ হলো। 1870 সালে তার ছেলে প্রথম বিয়ে করছে নারায়ণচন্দ্রকে, তিনি বিধবার সাথে বিবাহ দেন। এর আগে কেউ বিয়ে করতে যায়নি। এর মধ্যে আমরা পড়েছি না, মদন মোহন তর্কা অলঙ্কার পাতি সব করে রব রাত্রি বইলো। এই মদনা এই বিদ্যাসাগরের রিকোয়েস্টে বিয়ে করতে গেছিল, মদনারে মানুষে পিটাইছে তখন। কিন্তু সমাজ এই বিধবা বিবাহ মানতে পারে নাই, তখন মদনারে পিটাইছে পর্যন্ত। এবার একটা প্রশ্ন আছে, বিদ্যাসাগর যে এত সাহিত্য লিখেছে, সমাজ সংস্কার করেছে, প্রথমত বিদ্যাসাগর কোনটা, এক না দুই বলেন? এক না দুই? আচ্ছা, বিদ্যাসাগর এক সাহিত্যিক, আর দুই বিদ্যাসাগর সমাজ সংস্কারক, কোনটা হবে অ্যান্সার? হম। তাহলে অ্যান্সার হবে দুই, দুই। দুই হবে অ্যান্সার। তিনি সাহিত্যের চাইতে সমাজ সংস্কারক হিসাবে বেশি বিখ্যাত। তাহলে দুই হবে অ্যান্সার। এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, বর্ণপরিচয় ক্লাসিক মর্যাদা লাভ করেছে কোনটি? বর্ণপরিচয়। তারপর পড়লাম আমরা বোধোদয়, শিশুতোষ বই। শব্দমঞ্জুরি বাচ্চাদের ব্যাকরণ, এগুলো হচ্ছে বাচ্চাদের ব্যাকরণ কৌমুদী ইত্যাদি। আখ্যান মঞ্জুরি বাচ্চাদের ব্যাকরণ, কথা বলা হচ্ছে ফেবলস। এটা একদিকে যেটা কবিতা কথা, অপরদিকে সেটা অনুবাদ সাহিত্য, এটা বোধ দুই। তাহলে আমরা পড়ে ফেলেছি। এই যে আত্মচরিত, মূলত এটা আত্মচরিত এবং বিদ্যাসাগর চরিত। যদি বিদ্যাসাগর চরিতকার, বিদ্যাসাগরের আত্মচরিতকার, বিদ্যাসাগরের এটা প্রথম বায়োগ্রাফি। ভ্রান্তিবিলাস শেক্সপিয়ারের কমেডি অফ এরার্স। কথামালা এইসবের ফেবলস থেকে অনুবাদ করা হয়েছে। বেতাল পঞ্চমীর প্রথম জ্যোতিষচন্দ্রের প্রয়োগ 1800 কত সাল? 47 সাল। বৈতাল পঁচাশি। লাল্লুজি, লাল্লুজি হচ্ছে একজন হিন্দি কবি, তার একটা বিখ্যাত বই ছিল বৈতাল পঁচাশি, ওটাকে অনুবাদ করে নাম দিয়েছেন বেতাল পঞ্চবিংশতি। প্রভাবতী সম্ভাষণ তার প্রথম মৌলিক রচনা। প্রভাবতী তার বন্ধুর মেয়ে মারা গেছে, তাই তিনি কষ্ট পেয়ে এটা লিখেছিলেন। আশা করি বিদ্যাসাগর পড়া হইল। আচ্ছা, বিদ্যাসাগর, শাহ আলম ভাই, কি যেন, শাহ আহসান ভাই, বিদ্যাসাগর যে সমাজ সংস্কারক হয়, রামমোহনের সমাজ সংস্কারক হতে কোনো বাধা আছে? তো বিদ্যাসাগর সমাজ সংস্কারক হইলে আপনার সমাজ সংস্কারক হইতে কোনো বাধা আছে? হ্যাঁ, আহসান ভাই? না। তাহলে তো আর সমস্যা নেই। ওকে, ওকে। এরপর দেখি আমরা রামনারায়ণ তর্করত্ন। রামনারায়ণ তর্করত্নের খুব বেশি পড়ার দরকার নাই। এই কুলিনকুল সর্বস্ব কি লিখেন রামনারায়ণ তর্করত্ন? এই কুলিনকুল সর্বস্ব, এটার প্রধান বিষয়বস্তু কি? তাহলে এটার প্রধান বিষয়বস্তু হচ্ছে, এই কুলীন ব্রাহ্মণরা ওই যে 100 বিয়ে করতে পারতো, মনে করেন আপনি একজন ব্রাহ্মণ, বিয়ে করেছেন শতাধিক, আপনি যখন মারা যাবেন বিধবা হবে কি শতাধিক। এইসব নিয়ে রচিত। ঠিক আছে। এইসব নিয়ে রচিত কুলীন কুল সর্বস্ব, এটা পড়েন। বেনি সংজ্ঞাটা পড়েন, আর কিছু পড়ার দরকার নাই।